এই হচ্ছে সেই ঐতিহাসিক সাগর দিঘি। এক রাত্রের ভিতরে খুঁজছে মুরব্বীরা বলছে। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে নিয়ে যাচ্ছি কিংবদন্তির সেই সাগর দিঘিতে। দেখাবো ঐতিহাসিক সাগর দিঘি এবং শুনব ঐতিহ্যবাহী সেই শ্রেণী পেশার মানুষের কথা। টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সাগরদিঘি ইউনিয়নে অবস্থিত লোহানী গ্রাম। আর এই গ্রামেই রয়েছে সাগরদিঘি নামের এক ঐতিহাসিক দিঘি। ঐতিহ্য ও নানা কিংবদন্তি নিয়ে কালের সাক্ষী হয়ে আছে এই বৃহৎ জলাশয়। সাগর দিঘির চারপাশ ঘিরে রয়েছে আরেকটি দিঘি সহ নানা পুরনো স্থাপনা। সাগর দিঘি এলাকাটি টিলাময়। পাহাড়ি জেলার মানুষের মুখে এটি পাহাড়ি এলাকা হিসেবেই পরিচিত। এটি প্রাচীন ভূমি গঠনের অন্যতম নিদর্শন, মধুপুর ভাওয়ালগড়ের অংশ। ধারণা করা হয় এখানে জনবসতির ইতিহাস প্রাচীন। দিঘির কাছে থাকা প্রাচীন ও ধর্মীয় স্থাপনাগুলোর উপস্থিতি প্রমাণ করে যে একসময় এখানে সমৃদ্ধ জনপদ গড়ে উঠেছিল। পাড়সহ দিঘিটির মোট আয়তন 36 একর। গভীর এই দিঘি ঘিরে লোকমুখে নানা গল্প কাহিনী ও জনশ্রুতি রয়েছে। ইতিহাস গবেষকদের বর্ণনায় জানা যায় দুটি জনশ্রুতি এর মধ্যে বেশি প্রচলিত। এর একটি জনশ্রুতি এরকম: বহুকাল আগে পাল রাজাদের শাসনামলে এই অঞ্চল ছিল ঘন জঙ্গলে ভরা। কালক্রমে এরই মধ্যে গড়ে ওঠে জনপদ। এলাকাটিতে পানির সংকট ছিল তীব্র। তখনকার শাসক সাগর রাজা তার প্রজাদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করতে দিঘি খনন করার সিদ্ধান্ত নেন। বিশাল দিঘিটি খননের সময় লাগে প্রায় 2 বছর। জনশ্রুতিতে বলা হয় পর্যাপ্ত গভীরতা থাকা সত্ত্বেও দিঘির তলায় পানি না উঠায় রাজা চিন্তায় পড়ে যান। পরে এক রাতে রাজা স্বপ্নে দেখেন যে তার প্রিয়তমা স্ত্রীকে দিঘিতে নামানো হলে পানি উঠবে। রাজা সকালে উঠে রানীকে বিষয়টি বলেন। সব শুনে রানী প্রজাদের সুখের কথা চিন্তা করে দিঘিতে নামার ইচ্ছা জানান। দিনক্ষণ ঠিক করা হয়। নির্ধারিত দিনে কৌতূহলী প্রজারা দিঘির চারপাশে ভিড় জমায়। প্রজাদের উপস্থিতিতে রানী শুকনা দিঘিতে নামেন। তিনি কিছু দূর যেতে দিঘির তলা থেকে পানি উঠতে শুরু করে। দেখতে দেখতে রানী ডুবে যেতে থাকেন। তখন রাজার সঙ্গে প্রজারা মিলে রানীকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। রানীর দিঘির জলের গভীরে তলিয়ে যান। কানায় কানায় পূর্ণ হয়ে যায় দিঘি। সাগর রাজার উদ্যোগের কারণে তার নামেই দিঘিটির নামকরণ করা হয়। দ্বিতীয় জনশ্রুতিতে বলা হয় পাল নৃপতি রাজা মহিপাল দিঘিটি খনন করেছিলেন। এক ব্রাহ্মণের মৃত্যুর প্রায়শ্চিত্ত হিসাবে তাকে এই দিঘি খনন করে দিতে হয়। এই কাহিনীতেও দেখা যায় খননের পর দিঘিতে পানি ওঠে না। এই অবস্থায় রাজা স্বপ্নাদিষ্ট হন। এলাকায় সাগর নামের এক ধর্মপরায়ণ কুমার আছেন, যিনি দিঘির তলা থেকে এক কোদাল মাটি তুলতে পারলেই পানি উঠবে। কুমার সাগর এক কোদাল মাটি কাটতেই হুড় হুড় করে পানি উঠে তিনি ডুবে যান এবং মারা যান। তার স্মরণেই রাজা দিঘির নাম রাখেন সাগর দিঘি। একটি চায়ের দোকানে বসছি, ভাই চা বানিয়ে দিলেন, চা খাচ্ছি। তো প্রবেশ করেছি অলরেডি সাগর দিঘি ছেড়ে সেই পাল রাজাদের আমলের যে লোহিনী, সেই সাগর দিঘির বাজারে। কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে নিয়ে যাব এখানকার এই স্থানের যে মানুষ, তাদের কাছে, এখানে যারা ব্যবসায়ী আছেন এবং তাদের কাজকর্ম সব কিছু নিয়েই আপনাদের সাথে শেয়ার করার জন্য সাগর দিঘির বাজারে প্রবেশ করেছি। বন্ধুরা, এই হচ্ছে এই পাল রাজার আমলের যে জায়গার নাম ছিল লোহিনী। পরবর্তীতে এখানে যে সাগর রাজা ছিলেন, অর্থাৎ যে সাগর রাজার নেতৃত্বে এখানে সেই সাগর দিঘি খনন করা হয়েছিল এবং সেই দিঘির নামে এই জায়গার নাম হয়েছে সাগর দিঘি। আমি এখন সেই সাগর দিঘি বাজার এবং রাস্তার ঠিক মাঝখানে
দাঁড়িয়ে আছি। আপনারা এদিকে দেখতে পাচ্ছেন যে সোজা এদিকে যে রাস্তাটি চলে গেছে, এখান থেকে এই রাস্তা সেই টাঙ্গাইলের মধুপুর, এবং এদিকে যে রাস্তাটি চলে গেছে এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে টাঙ্গাইলের সেই ঘাটাল সদর, ঘাটাল উপজেলার সদর। এবং এদিকে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এদিকে এটি চলে গেছে ময়মনসিংহের ফুলবাড়ি, ফুলবাড়িয়াতে। এবং ওদিকে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই সাগর নদীর এই উত্তর থেকে এই রাস্তাটি হচ্ছে টাঙ্গাইলের সখীপুর মির্জাপুর হয়ে সেই ঢাকার দিকে, ঢাকায় চলে গেছে, রাজধানী ঢাকায় চলে গেছে। যে বন্ধুরা এখানে আপনারা দেখবেন যে এই সাগর দিঘির নাম অনুসারে যে বাজার, এবং এটি সারা বাংলাদেশের অত্যন্ত বড় এবং বিখ্যাত একটি বাজার, এই সাগর দিঘির বাজার। যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সেই পাল রাজাদের আমলের যে লোহিনী, যা বর্তমানে সাগর দিঘি নামে পরিচিত। এবং এখানে যে বিভিন্ন ঐতিহ্যবাহী শ্রেণী পেশার মানুষ রয়েছেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে একটি বাদ্যযন্ত্র তৈরির কারিগর, তিনি তার নিখুঁত হাতে নিখুঁতভাবে যে বাদ্যযন্ত্র তৈরি করার কাজ করতেছেন। এখানে আসলে আপনি এই সাগর দিঘিতে আসলে দেখতে পাবেন যে এইরকম তারা যে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র তারা তৈরি করে থাকেন। বাদ্যযন্ত্রগুলোর মধ্যে রয়েছে প্রধানত ঢোল, এবং তার কাছে আমি আসলে সব বাদ্যযন্ত্রের নাম জানি না, এবং তার কাছ থেকে শুনবো কোন বাদ্যযন্ত্রের কি নাম। তিনি বড় আকৃতির একটি ঢোল বানানোর কাজ করতেছেন। আসলে বাংলার যে ঐতিহ্য, বাংলাদেশের মানুষের যে ঐতিহ্য, যে সমস্ত পেশার সাথে জড়িত, যেখানে বাঙালির ঐতিহ্যের গাথা, সেই পেশার মানুষ এখন আসলে দেশে খুঁজে পাওয়া খুব মুশকিল। অনেক কষ্ট করে হলেও এখানে এই সাগর দিঘিতে দু একজন পেশাদার যারা আছেন, তারা তাদের এই পেশাটাকে বংশ পরম্পরায় এখনও ধরে রেখেছেন, এবং তাদের সেই পূর্বপুরুষ থেকে, অর্থাৎ দাদা থেকে বাবা, এবং সেখান থেকে নিজেও এই কাজের হাল ধরেছেন। জানি না কত দূর পর্যন্ত এই কাজ গড়িয়ে নিতে পারবেন তারা, বা কত দূর পর্যন্ত চলে। আমার মনে হয় যে বাংলাদেশের ঐতিহ্য যতদিন আছে, যতদিন থাকবে, এই বাদ্যযন্ত্র, এই ঢোল, এই বাংলার সংস্কৃতি যতদিন আছে ততদিন পর্যন্ত টিকে থাকবে মনে হয়। আমাদের কাজ অনেক কম হইতো, কারণ 2010-12-তে তখন আমাদের অনেক কাজ কম ছিল। এখন অনেক কাজ হয় আমাদের সারা বাংলাদেশ। এখন আমাদের সুন্দরবন ব্যবস্থা আছে, এখন অনেক জায়গায় আমরা মাল সেল দিই। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সেল হচ্ছে। বাংলাদেশে সব জায়গায় আমরা মাল সেল করতে পারবো, আমাদের বাংলাদেশ। একটু বাজে শোনা, এখান থেকে কাজ আর বাকি আছে। প্রিয় দর্শক, কি অসাধারণ বাংলার ঢোল শুনলেন, মন ভরে যায়। একটু একটু করে বাজিয়ে দেখাবেন। এটাকে বলা হয় হাত পায়া। স্টুডেন্টরা বর্তমানে ব্যবহার করে বেশি, যে কোনো আমাদের গানে, বাউল গানে, ফোক গানে, মানে বন্ধু বান্ধব একখান হইলে মানে আড্ডায় আর কি বলা হয়। এগুলো ভাইয়া অনেক ভালোবাসে। অসাধারণ অসাধারণ। ভাইয়া এরপরে একটা কথা খাই যে বাংলা লোকগানে যে একটা একতারা
বন্ধুরা একতারা কিন্তু আসলে এটা অনেকজনই জানে। হ্যাঁ, একতারা হচ্ছে আমাদের সবচেয়ে পুরাতন একটি বাদ্যযন্ত্রের মধ্যে একটি, প্রাচীন বাদ্যযন্ত্রের মধ্যে একটি একতারা। এটা হলো একটা এটা অনেক পুরোনো বাদ্যযন্ত্র।